সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে। আজকের বিতর্করা কথা বলবেন বিগত শাসন আমলে জ্বালানি খাতের লুণ্ঠনের দায় কার তা নিয়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্কে এখানে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক রিশান নসরুল্লাহ, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন ও সাবেক নির্বাহী পরিচালক ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। এরপরে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, যিনিও জ্বালানি বিষয়ক প্রতিবেদক ও সিনিয়র রিপোর্টার প্রথম আলো। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়। সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণা বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি পয়েন্ট 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপর সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, জ্বালানি বিশ্লেষক ও সমাজচিন্তক অধ্যাপক আনু মোহাম্মদ। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ স্যারকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আনু মোহাম্মদ স্যারের বক্তব্য শুনবো আমরা আমাদের আয়োজনে একেবারেই শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আজকের যে প্রতিযোগিতার বিষয় সেটি আবারও জানিয়ে দিচ্ছি। সঠিক পরিকল্পনার অভাবে জ্বালানি খাতের লুণ্ঠনের প্রধান কারণ। এই বিষয়ে এবার আমি আহ্বান জানাচ্ছি আজকের প্রতিযোগিতার সরকারি দলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রাশেদ ইসলাম সোহানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাব আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। বিগত সময়ে বাংলাদেশের লুণ্ঠনের সবচেয়ে বড় খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। রাজনৈতিক অর্থনৈতিক দুর্বৃত্তায়নের এই মডেলের রক্ষা কবচ ছিল বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010। এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনকৃত বা কৃত বলে বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো সিদ্ধান্ত, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। অর্থাৎ এই ইন্ডিমিনিটি যখন জ্বালানি খাত লুণ্ঠনের সবচেয়ে বড় হাতিয়ার হয়, তখন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। মাননীয় স্পিকার সরাসরি চলে যাচ্ছে সংজ্ঞায়নে। সঠিক পরিকল্পনার অভাব বলতে বোঝাচ্ছি রাষ্ট্র ও জনস্বার্থের বাইরে গিয়ে গোষ্ঠী বিশেষের দুর্নীতি ও লুণ্ঠনের উদ্দেশ্যে প্রণীত কুপরিকল্পনাকে। মাননীয় স্পিকার, জ্বালানি খাতের লুণ্ঠন বলতে বোঝাচ্ছি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও দুর্বৃত্তায়নকে। এবং এই প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবটি মুখ্য ভূমিকাকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, জ্বালানি খাতে লুণ্ঠন হয়েছে, দুর্নীতি হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি খাতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আর তার প্রধান কারণ ছিল আর তার প্রধান হাতিয়ার ছিল কুপরিকল্পনা। মাননীয় স্পিকার, আমরা কেন বলছি কুপরিকল্পনা? এক, কুপরিকল্পনার মাধ্যমে দায় মুক্তির আইন দিয়ে জ্বালানি খাতকে দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়েছে। 2, জ্বালানি নিজস্ব সক্ষমতা না বাড়িয়ে গোষ্ঠী স্বার্থে আমদানি নির্ভর জ্বালানি খাত তৈরি করে সেখান থেকে লুণ্ঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, কুইক রেন্টাল মানেই যেন কুইক মানি। সুপরিকল্পিতভাবে এই ভুল নীতির মাধ্যমে 2010 সাল থেকে 72টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বিনা দরপত্রে, বিনা চুক্তিতে, বিনা প্রতিযোগিতায়। মাননীয় স্পিকার, ক্যাপাসিটি চার্জের নামে এখান থেকে 1,06,000 কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। কারা পেল এই অনুমোদন মাননীয় স্পিকার জানেন? মাননীয় স্পিকার, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসান মাহমুদ, আসলামুল হকের মতো পতিত আওয়ামী সরকারের 63 মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও অলিগার গোষ্ঠী। মাননীয় স্পিকার, অর্থাৎ মাননীয় স্পিকার, জ্বালানি খাতকে লুণ্ঠনের উদ্দেশ্যে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যখন মাননীয় স্পিকার এই ধরনের কুপরিকল্পনা করে, তখন আর বলতে দ্বিধা থাকে না মাননীয় স্পিকার এই কুপরিকল্পনায় জ্বালানি খাত লুণ্ঠনের প্রধান কারণ। মাননীয় স্পিকার, গ্লোবাল ডিফেন্স কর্প কি বলছে চলুন দেখি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করেছে কে মাননীয় স্পিকার? হাসিনা পরিবার। মাননীয় স্পিকার, রাশিয়ার রোসাটমের মাধ্যমে মালয়েশিয়ার স্লাশ ফান্ড থেকে টিউলিপ সিদ্দিকির জুমালা ইনভেস্টমেন্ট আর প্রচ্ছয় লিমিটেডের মাধ্যমে পাচার হয়েছে এই টাকা। সরকার আর রাজনীতির সর্বোচ্চ ব্যক্তিরা যখন মাননীয় স্পিকার এই ধরনের
লুণ্ঠনের সাথে যুক্ত থাকে, লুণ্ঠনের সাথে জড়িত থাকে, তখন আসলে মনে ঘৃণা আর ক্ষোভ থেকে বলতে হয় এই কুনীতি, এই পরিকল্পনায় আসলে মাননীয় স্পিকার জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি স্যার অধ্যাপক আনু মোহাম্মদ স্যারের একটি কথাকে কোট করছি মাননীয় স্পিকার। তিনি অনেক আক্ষেপ নিয়ে বলেছেন গত 25 বছরে বড়পুকুরে কয়লা খনি থেকে 1 কেজি কয়লা উত্তোলনের নিজস্ব সক্ষমতা তৈরি হয়নি আমাদের। মাননীয় স্পিকার, টন প্রতি কয়লা আমদানি ব্যয় কম বেশি $100 হলেও পিডিবি বড়পুকুরে থেকে কয়লা কিনছে $185 দিয়ে। তার কারণ সক্ষমতা না বাড়িয়ে ইজারা দেওয়ার মূলনীতি। হ্যাঁ মাননীয় স্পিকার, আজকে আমরা এটাই বলছি মাননীয় স্পিকার যে ইজারা দেওয়ার যে ভুলনীতি, সক্ষমতা না বাড়িয়ে এই ভুলনীতি, এই কুনীতি আর এই কুপরিকল্পনায় দায়ী মাননীয় স্পিকার জ্বালানি খাতকে লুণ্ঠনের জন্য প্রধান কারণ। মাননীয় স্পিকার, সিপিডি বলেছে বিগত সময়ে বাপেক্সকে বামুন করে রাখা হয়েছে, জাতীয় চাহিদা সম্পূর্ণ নীতি প্রণয়ন করা হয়নি, তাদেরকে নতুন যে গ্যাস কূপ, এই গ্যাস কূপের অনুসন্ধান করতে দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, এই দিক বিবেচনা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা বাপেক্সের অধীনে 50টি নতুন গ্যাস ক্ষেত্রের অনুসন্ধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এই প্রস্তাব কাজকে গৃহীত করতে হবে মাননীয় স্পিকার, যাতে করে আর কোনো ভুল নীতির বলি না হতে হয় আমার দেশকে। ভুল নীতি, ভুল পরিকল্পনা, দেশের যে জ্বালানি খাত, এই জ্বালানি খাতকে লুণ্ঠনের সুযোগ যাতে আর কোনো আলিগড় গোষ্ঠী যদি না পায়, সেই জন্য মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমার এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা অপসরী আবেদিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে আমাদের বিতর্কে যে মোশনটি ছিল সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে সঠিক পরিকল্পনার অভাবই এই প্রত্যয়টার যে গুরুত্ব আরোপ করা, এই গুরুত্ব আরোপ করা মানে আমি শুধুমাত্র দিয়ে কথাটাকে এভাবে বলেছি, অর্থাৎ শুধুমাত্র আপনি যদি এই প্রত্যয়ের মাধ্যমে শুধুমাত্র পরিকল্পনার অভাবকে এত বেশি গুরুত্ব আরোপ করেন, অর্থাৎ আপনার কাছে তখন বাকি যে জিনিসগুলি যেমন কাঠামোগত দুর্বলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, দুর্নীতি যে ব্যাপারটি, রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা, এই ব্যাপারগুলোকে আপনি পুরোপুরি আসলে গুরুত্ব কম দিচ্ছেন। কিন্তু জ্বালানির যে খাত, জ্বালানি খাতে যে লুণ্ঠনের ব্যাপারটি আসছে সেখানে কিন্তু শুধুমাত্র অথবা এই পরিকল্পনার অভাবই মুখ্য বিষয় না। এই জন্য আজকে আমরা এই সংসদে এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান করছি। আপনাকে বুঝতে হবে আজকের এই সংসদে আপনার কি কি আসলে বলতে চায়। আপনার এই পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অন্যতম একটি প্রধান কারণ। আপনার যে দুর্নীতিগত যে কাঠামো বা যেই দুর্নীতিগুলো লক্ষ্য করা যায়, এটা আরেকটি প্রধান কারণ। আপনি যখন দেখেন যে টেন্ডার প্রক্রিয়া যে কারচুপি এবং সিন্ডিকেটের যে প্রভাব, তিতাস গ্যাসের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন যে 2214 কোটি টাকার শুধুমাত্র স্মার্ট মিটার প্রকল্পে একটি প্রতিষ্ঠান ভুয়া দলপত্র এবং নথি জালিয়াতের মাধ্যমে চুক্তি পেয়েছিল, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা ঠিকই ছিল। যখন আপনি সেটা বাস্তবায়ন করতে যাবেন, সেই বাস্তবায়নে গিয়ে আপনার এই সমস্যাটি লক্ষণীয়, অর্থাৎ পরিকল্পনা থাকা সত্ত্বেও আপনি যখন বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন আপনার এই স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, দুর্নীতি, এই বিষয়গুলো চলে আসছে। 2009 সালে আপনি যদি কুইক রেন্টাল প্রস্তাবটি আপনি চালু করার উদাহরণে যদি দেখেন, সেটা কিন্তু স্বল্প সময়ে উচ্চ মূল্যের অস্থায়ী সমাধান হয়ে দাঁড়ায়। আপনি যদি সামিট গ্রুপের দিকে লক্ষ্য করেন, সামিট গ্রুপ যখন দুর্নীতিগুলো করতো তখন কিন্তু তারা নিজেরাও কিছু পরিমাণে টাকা আত্মসাৎ করত, সাথে করে বিগত আমলে যে সরকার ছিল সেই সরকারকেও কিছু টাকা আসলে দিত। অর্থাৎ আপনি কিন্তু নিজেও টাকাটা খাচ্ছেন এবং আপনার সরকারকেও সেই টাকাটার কিছু পরিমাণে ভাগ দিচ্ছেন। যখন আপনার ক্ষেত্রে এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলেন অথবা আপনার কাছে ওই ক্ষমতাটা থাকে, তখন কিন্তু আপনার কাছে পরিকল্পনা থাকা সত্ত্বেও আপনি জিনিসটা আসলে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারছেন না। আপনি যদি স্বচ্ছতার অভাবের কথা চিন্তা করেন, আপনি অনেক সময় আপনি যদি মানহীন মিটার এবং কারিগরি ত্রুটির কথা চিন্তা করেন, যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্মার্ট প্রিপেড মিটার ব্যবহার করে কারিগরি মূল্যায়ন ত্রুটিপূর্ণ মিটার অনুমোদনের অভিযোগে অভিযুক্ত হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার যে আপার যে গভর্নমেন্ট ছিল, আপনি তাকে আপনি একটি সঠিক পরিকল্পনা দেখাচ্ছেন, আপনার বাজেটটা অনুমোদন করছেন, কিন্তু যখন আপনি সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন অনেক স্টেপ বাই স্টেপ আসলে মানুষের কাছে আশা লাগছে। অর্থাৎ আপনার কিছু পরিমাণে ধাপ আপনার অতিক্রম করা লাগছে। ওই ধাপে ধাপে যখন টাকাগুলো আসলে আত্মসাৎ হচ্ছে, তখন কি আমাদের এই লুণ্ঠনের পরিমাণটা বাড়ছে।
আপনি যদি মহেশখালী ফ্লোটিং এলজি টার্মিনাল প্রকল্পের দুর্নীতির কথা আমি উল্লেখ করি, তাহলে বলবো যে সেই প্রকল্পে আসলে 18% সুদে 4,89,00,000 টাকা ডলার ঋণ আনা হয়, যার মালিকানা হচ্ছে গোপন রাখা হয়। এই প্রকল্পে আইনগত ফাঁকফোকর ব্যবহার করে প্রভাবশালী মহল আসলে লাভবান হয়েছে। আপনি আসলে পেশ করছেন একটা, আপনি বাজেট নিচ্ছেন একটা, কিন্তু আপনি আসলে বাস্তবায়ন করছেন অন্যটা। তাহলে এটি কি শুধুমাত্র পরিকল্পনার অভাবের জন্যই হচ্ছে, বা শুধুমাত্র পরিকল্পনা কি এখানে দায়ী? মোটেও না। আমাদের আজকে দলের প্রধান কথা এরকম ছিল যে আমাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে এখানে, জবাবদিহিতার অভাব থাকবে এখানে, এবং কাঠামোগত দুর্বলতা, এই কয়েকটি সমস্যা নিয়ে আসলে এই জ্বালানি যে লুণ্ঠনের ব্যাপারটা, এই জিনিসগুলো দিনের পর দিন হয়ে আছে। ধন্যবাদ। তার জন্য আমি আশা করছি যে আজকের ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত হবে না। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সাজ্জাদ হায়দার শ্রাবণকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বিদ্যুৎ খাতের সবকিছুই নিয়ন্ত্রিত হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। টানা 4 বার ক্ষমতায় থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিজের অধীনে রেখেছিল শেখ হাসিনা। কারণ কি জানেন মাননীয় স্পিকার? সেই 2010 সালের ওই বিশেষ আইনের আওতায় শতাধিক চুক্তি আর একচেটিয়া লুণ্ঠনের কুপরিকল্পনা, লুণ্ঠন করার লোভ মাননীয় স্পিকার। বাস্তবতা যখন এমন মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল নেতা বলে গেলেন যে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, জবাবদিহিতার অভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, আইনের দুর্বলতাই নাকি জ্বালানি খাত লুণ্ঠনের প্রধান কারণ মাননীয় স্পিকার। বলি ভাই, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে লাভ নাই। কারণ মাননীয় স্পিকার, আগে আপনি দুর্নীতি করে তারপর পরিকল্পনা করেননি, আগে আপনি দুর্নীতি করে তারপর লুণ্ঠন করেননি, আগে আপনি পরিকল্পনা করেছেন, কুপরিকল্পনা করেছেন, তারপর লুণ্ঠন করেছেন। মাননীয় স্পিকার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাত লুণ্ঠনের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দল আজকে দুর্নীতির কথা বলছে, লুণ্ঠনের কথা বলছে, কিন্তু আজকের বিতর্কের জায়গাটি কি? আজকের বিতর্কের জায়গাটি হচ্ছে ঠিক কি কারণে দুর্নীতি হচ্ছে। মাননীয় স্পিকার, লুণ্ঠন হয়েছে পরিকল্পনা হবে নাকি অন্য কোনো কারণে? আজকে যখন বিরোধী দল সেই জায়গাটি প্রমাণ করতে ব্যর্থ, তখন আজকের এই সংসদে কৌশলগত জায়গায় তাদের বিরোধীর জায়গাটি এই সংসদে পরিষ্কার নয় মাননীয় স্পিকার। লক্ষ্য করেন মাননীয় স্পিকার, আমরা কি বলছি? আমরা বলছি রাষ্ট্র স্বার্থ জনস্বার্থকে বাদ দিয়ে আপনি যখন শুধুমাত্র গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করছেন, গোষ্ঠী স্বার্থের জন্য আপনি শুধুমাত্র আইন করছেন, তখন বিষয়টি কি দাঁড়ায়? পরিকল্পনার তো ছিলই মাননীয় স্পিকার, কিন্তু সেটি ছিল শুধুমাত্র লুণ্ঠন আর চুরি করবার উদ্দেশ্যে। মাননীয় স্পিকার, কেমন পরিকল্পনা জ্বালানি খাতে লুণ্ঠন করা হয়েছে তার কিছু উদাহরণ দেই। গত 15 বছরে বিদ্যুৎ খাতে খরচ হয়েছে 3,42,000 কোটি টাকা। এই বিশেষ আইনের আওতায় ক্যাপাসিটি চার্জের নামে লুণ্ঠন করা হয়েছে 1,06,000 কোটি টাকা। কারা করেছে মাননীয় স্পিকার? চলুন দেখি। সামিটের আজিজ খানের সামিট গ্রুপ পেয়েছে 10,600 কোটি টাকা, এগ্রো ইন্টারন্যাশনাল 7,900 কোটি টাকা, আলট্রা পাওয়ার 7,500 কোটি টাকা, ইউনাইটেড 6,500 কোটি টাকা, আরবিসিএল 5,120 কোটি টাকা। এরা কারা মাননীয় স্পিকার জানেন? এই হাসিনার ঘনিষ্ঠজন, পরিবারের সদস্য, আমলা, মন্ত্রী, এমপিদের ভাই মাননীয় স্পিকার। যখন আপনার পরিকল্পনাই, যখন এই চক্রই বারবার জ্বালানি খাত লুণ্ঠনের কারিগর, তখন বিরোধী দলের কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই, ভাই, তারা ভুল করে দুর্নীতি করেনি, বরং কুপরিকল্পনার মাধ্যমে দুর্নীতি করেছে। তাই এই কুপরিকল্পনাই তথা সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাত লুণ্ঠনের প্রধান কারণ, এবং এটি একটি প্রমাণিত সত্য। মাননীয় স্পিকার, একটি তুলনামূলক আলোচনা করা যাক। ভোলার গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করলো বাবেক্স, আপনি উত্তোলনের দায়িত্ব দিলেন রাশিয়ার গাজপ্রমকে। কেন মাননীয় স্পিকার? যেখানে আমার বাবেক্স করলে কুপ্রতি খরচ হতো মাত্র $1 কোটি, সেখানে গাজপ্রম করবে $2 কোটি। বিরোধী দল কি মনে করেন? সরকার কি ভুল করে পরিকল্পনা করলো নাকি লুণ্ঠন করবার উদ্দেশ্যে পরিকল্পনা করলো? প্রশ্ন থেকে যায়। মাননীয় স্পিকার দেখুন, পেট্রো বাংলা ওআইসি থেকে গ্যাস কিনে একক প্রতি 3 টাকায়, বাবেক্স থেকে আমার দাম পড়ে 4 টাকায়। তার মানে নিজস্ব সক্ষমতাকে বাদ দিয়ে আপনি উৎসাহিত করছেন আমদানিকে। কারণ কি? আপনার সেই কুপরিকল্পনায় কমিশন বাণিজ্য। মাননীয় স্পিকার, ঘটনা এখানে শেষ হলেও পারত, কিন্তু মাননীয় স্পিকার, ভারত থেকে কয়লা বিদ্যুৎ আমদানি করতে আমার 8 টাকা খরচ হচ্ছে, আমার পায়রা বিদ্যুতের সেই বিদ্যুৎ উৎপাদন করতে আমার খরচ 14 টাকা। এই যে সামষ্টিকগত নীতি দুর্বলতা, যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিবর্তে আমরা আমদানি নির্ভর হচ্ছি শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে, ঠিক তখনই নীতিগত দুর্বলতাই আমার জ্বালানি খাত লুণ্ঠনের কারণ। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে আমাদের প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ স্যার বলেছেন এটি করবার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, তাকে কোট করছি। আন্তর্জাতিক সমর্থনে বিনা নির্বাচনে ক্ষমতা ধরে রাখা, চীন, রাশিয়া, ইউএসএ ভারতকে খুশি রাখা, ব্যবসায়িক গোষ্ঠীকে দ্রুত অর্থবিত্তের মালিক বানানো আর কমিশন বাণিজ্যের মাধ্যমে উন্নয়নের ঢোল পেটানোই ছিল তাদের টার্গেট। মাননীয় স্পিকার, অর্থনীতি ও দেশের স্বার্থে আশা করব এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী সাজ্জাদ হায়দার শ্রাবণকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা আশিকুর রহমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, দেখেন,
আপনার কাছে সরকার দল বলতেছে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা বা স্বেচ্ছাচারিতার কথা, তার মানে কি সেই স্বেচ্ছা যদি তাদের না থাকে, নতুন যদি আরও 100টি পরিকল্পনাও করে, তারা আসলে সঠিক পরিকল্পনাটা করবে না। তার মানে কি পরিকল্পনার মেইন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ওই রাজনৈতিক নেতাদের সদিচ্ছার উপর। আমরা ঠিক সেই জায়গাটাই বলতে যাচ্ছি, দুর্নীতির মূল কারণ ওই ব্যক্তিবর্গ যারা এই পরিকল্পনা করে। আপনার দেশে আনুমত স্যারের মতো জ্বালানি যোদ্ধা থাকার পরেও আপনি যে জ্বালানির জন্য একটি সঠিক পরিকল্পনা করতে পারতেছেন না, এটা আপনার রাজনৈতিক মতাদর্শের চরম ব্যর্থতা বলে আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার। আমরা মনে করি মাননীয় স্পিকার এই ভিত্তিতে আজকে সংসদে উপস্থিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা আপনাকে প্রধানত 3টি জায়গা থেকে এই ডিবেটটি করেছি। প্রথমত আমরা বলেছি কাঠামোগত দুর্নীতির কথা, দ্বিতীয়ত আমরা বলছি রাজনৈতিক প্রভাব, এবং তৃতীয়ত আমরা বলছি জবাবদিহিতার অভাব। আপনাকে এক এক করে আমি জিনিসগুলোকে বোঝাবো। যেমন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, যেটি আমার সরকারি দল বারবার বলতেছে। আমরা দেখছি বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট আমলে এস আলম গ্রুপ, অরিয়ন গ্রুপ বা সামিট গ্রুপের মতো কীভাবে হচ্ছে বড় বড় মাফিয়া তৈরি হয়েছিল। আমরা মনে করি এই মাফিয়াগুলোকে আসলে একদিন দুই দিনে তৈরি হয় নাই। রাজনৈতিক নেতারা তাদের নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে বছরের পর বছর তাদের থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে। তার বিনিময়ে তারা হচ্ছে ওই সরকারকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়েছে। ফলাফল হিসেবে আপনার দুনিয়াতে আপনি জ্বালানি খাতের এই অবস্থা দেখতে পান। আপনি দেখেন তিতাস গ্যাস, পেট্রো বাংলার মতো জায়গাগুলোতে বিল প্ররোচনার প্রচুর পরিমাণে অভিযোগ আছে, কিন্তু আজ পর্যন্ত আপনি একটা মামলারও শুনানি পান নাই, আপনি একটা মামলার হচ্ছে গিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে পান নাই। তার মানে কি আপনার দুনিয়াতে বিচার ব্যবস্থার যে অনীহা বা স্বচ্ছতার যে অভাব, সেই জিনিসগুলো দিন দিন এই মানুষগুলোকে, এই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় রাঘব বল করে তুলেছে। যার ভুক্তভোগী হয়েছে আমরা সাধারণ জনগণ। আমাদের ঘরের কারেন্ট থাকে নাই, আমাদের ঘরের কারেন্ট না থাকলে মানুষ একটা জায়গায় থেকে আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়, আমরা হচ্ছে কোনো কাজ করতে পারি না। সেই ভোগটা আমরা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কষ্ট পাই মাননীয় স্পিকার। আমরা মনে করি মাননীয় স্পিকার, পরিকল্পনা কমিশনের মধ্যে যেখানে বলা হয়েছে প্রতি বছর গ্যাস পাইপলাইনে 10% পর্যন্ত গ্যাস চুরি হয়, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। এটি দিনের আলোর মতো সত্য মাননীয় স্পিকার, কিন্তু দিনের পর দিন এই দিনের আলোর সত্যর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করেনি, কেউ কোনো দিন হচ্ছে স্টেপ নেয়নি মাননীয় স্পিকার। তার মানেটি কি মাননীয় স্পিকার? আপনার দুনিয়াতে পরিকল্পনা আছে, জাইকার অর্থায়নে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প, যেটাতে 400 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার, বাট গত 10 বছরে সেটা উৎপাদনে যায় মাননীয় স্পিকার। এই প্রশ্নের উত্তর কেউ কারোর কাছে চায়নি। কেন চায়নি আমরা সেটাই জানতে চাই। আমরা মনে করি এই ধরনের জবাবদিহিতার অভাব দিনে দিনে আপনার দুনিয়াতে বা আমাদের দেশে এই ধরনের প্রকল্পকে দীর্ঘায়িত করেছে, যার ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ মাননীয় স্পিকার। আপনাকে আরও কিছু জিনিস বুঝতে হবে মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, আদানি গ্রুপের কাছ থেকে বিগত ফ্যাসিস্ট আমলে আমরা যেই হচ্ছে কি বিদ্যুৎ কিনেছি, সবাই জানে সেই ফাইল গণভবনের বাইরে কোনোদিন যায়নি মাননীয় স্পিকার। আপনার দুনিয়া থেকে এমন কোনো পরিকল্পনা আছে যে ওই ফাইল কোনোদিন গণভবনের বাইরে যেতে পারবে না? না, এটা কোনোদিনই পরিকল্পনার অংশ ছিল না, কিন্তু এইটা আপনার দুনিয়াতে করা হয়েছে। কেন করা হয়েছে মাননীয় স্পিকার? কারণ আপনার ওই কাঠামোটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই যে এই সরকার হলে আমরা বারবার বলতেছি আমাদের সংস্কার করা দরকার। আসলে সংস্কারটা কোথায় করা দরকার? আমরা এই কাঠামোগত পরিবর্তনগুলাই চাই, আমরা এই সংস্কারগুলো চাই। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তার সর্বোচ্চ যে ইফিসিয়েন্সি আছে আমরা সেই জায়গাগুলো দেখতে চাই। আমরা মনে করি এইটা নিশ্চিত করলে আপনাকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আপনাকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে অনেক কঠোর স্টেপ নিতে হবে, আপনাকে হচ্ছে প্রতিনিয়ত বিচার ব্যবস্থাকে পরিচ্ছন্ন রাখতে হবে। শেষে একটা জিনিস নিয়ে আপনাকে বলে শেষ করবো মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, বাংলাদেশের যেই বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 প্রণয়ন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সবার জন্য জ্বালানি অধিকার নিশ্চিত করতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে সরকারকে অনেক বেশি পরিমাণে যোগ দিতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার দিকে অনেক বেশি নজর দিতে হবে, এবং অর্থায়ন এবং বিনিয়োগে সুপরিকল্পনার মাধ্যমে কৌশল নির্ধারণ করতে হবে। তার মানে কি আপনার দুনিয়াতে অলরেডি এই ধরনের জিনিস আছে, কিন্তু তারপর আপনি করতে পারছেন না। কারণ কি এই সমস্যাটা আসলে আপনার চোখের ভিতরের সমস্যা, মানে আপনার মন ও মস্তিষ্কে যে সমস্যাটা আছে সেইটার ফলাফল হিসেবে আপনার দুনিয়াতে আপনি এই জিনিসগুলো দেখতে পান। তাই প্রস্তাবটি গৃহীত হবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য তামান্না ফেরদৌসকে তার বক্তব্য প্রদান করবার জন্য। IEEF এর একটি প্রতিবেদনের মাধ্যমে শুরু করছি। সংস্থাটি বলছে বিদ্যুৎ ও গ্যাস ভর্তুকিতে দক্ষিণ এশিয়ায় মাথাপিছু 3,000 টাকায় বাংলাদেশ শীর্ষে থাকলেও জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে। ঠিক এই জায়গায় বিরোধী দলের দুজনের বক্তব্যের ভুল নীতির কথা বলছি। অসারের তর্জন গর্জন সার তা বলাই বাহুল্য। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকের বিতর্কের প্রস্তাবনাটি ছিল দুর্নীতি হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটি কিভাবে হয়েছে সেই কারণ খুঁজে বের করা। অথচ বিরোধী দল বিতর্ক করলো দুর্নীতির পরিসংখ্যান নিয়ে, লুণ্ঠনের পরিসংখ্যান নিয়ে। কাজে বিতর্কের কৌশলগত জায়গায় বিরোধী দলের বিতর্কটি যে একেবারেই টেকছে না তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, এবার আমরা দেখাচ্ছি কেমন পরিকল্পনা থাকলে জ্বালানি খাতে লুণ্ঠন হতো না। আমাদের আজকের প্রধান অতিথি আনু মোহাম্মদ স্যার 2009 সালে কনকো ফিলিপসের সাথে চুক্তির প্রতিবাদে বিকল্প এক মডেল উপস্থাপন করেন। সেখানে তিনি দেখিয়েছেন
ইজারা মডেলে না গিয়ে জ্বালানি খাতে সর্বজনীন মালিকানা নিশ্চিত করতে পারলে, নিজেদের অনুসন্ধান উত্তোলন সক্ষমতা বাড়াতে পারলে, বাপেক্সকে কার্যকর করতে পারলে জ্বালানি খাতের লুণ্ঠনটি আর হতো না। অথচ আমরা কি দেখলাম? মাননীয় স্পিকার, বিগত সময়ে অলিগার্কদের স্বার্থ রক্ষায় দায় মুক্তির আইন করা হলো, ভুল নীতি নেওয়া হলো, আমদানি নির্ভরতা বাড়ানো হলো, বাপেক্সকে অকার্যকর করে নেওয়া হলো, যার মাধ্যমে জ্বালানি খাত থেকে লুণ্ঠন করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। মাননীয় স্পিকার, বিরোধী দলের ভাষ্য হলো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আইনের অপপ্রয়োগের কারণে জ্বালানি খাতে লুণ্ঠন হয়েছে। অথচ অভিধান বলছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের সামষ্টিক রূপী লুণ্ঠন। আর আমরা বলছি সঠিক পরিকল্পনার অভাব। কুইক রেন্টালের মাধ্যমে প্রতিযোগিতাহীন বেসরকারি গোষ্ঠীকে দায়মুক্তি দিয়ে বিদ্যুৎ খাত থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুণ্ঠন করা হয়েছে। কয়লা গ্যাস আমদানির ভুল পরিকল্পনায় বাপেক্সকে অকার্যকর, 1,75,000 কোটি টাকার বেশি লুণ্ঠন, রামপাল, মাতারবাড়ি, রূপপুরের মতো প্রাণ প্রকৃতি ধ্বংসকারী প্রকল্প পরিকল্পনায় 8 থেকে 10 বিলিয়ন ডলার লুণ্ঠন করা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, এই সমন্বিত প্রমাণের তুলনামূলক আলোচনায় বিরোধী দলের বিতর্ক যে একেবারেই ঠুনকো তা প্রমাণিত হয়ে গেল। মাননীয় স্পিকার, সরকারের ভুল নীতি শুভঙ্করের ফাঁকিটি কোথায় একটু দেখি। আমাদের সংকট যেখানে জ্বালানিতে, সেখানে সরকার বরাদ্দ বেশি রাখে বিদ্যুৎ খাতে। প্রশ্ন হলো, বিদ্যুৎ কি হাওয়া দিয়ে উৎপন্ন হবে মাননীয় স্পিকার, নাকি জ্বালানি ছাড়াই উৎপন্ন হবে? দেখুন, 2024-25 অর্থ বছরে বিদ্যুৎ খাতে বরাদ্দ 30,317 কোটি টাকা, জ্বালানিতে মাত্র 1,087 কোটি টাকা। ঠিক এসব গোজামেলের কারণেই আমরা বলছি সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। এবার আসছি নবায়নযোগ্য জ্বালানির দিকে। কুপরিকল্পনার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এটি। নবায়নযোগ্য জ্বালানি নামে বেশি দামে দরবেশ বাবার বেক্সিমকোর সাথে 30 বছরের চুক্তি করে সরকার, কিন্তু সেখানে লুটপাট ও জমি দখল ছাড়া কিছুই হয়ে ওঠেনি। কারণ ওই একই, সঠিক পরিকল্পনার অভাব, যার ফলশ্রুতিতে একদিকে দেশ বঞ্চিত হলো নবায়নযোগ্য জ্বালানি সুবিধা থেকে, অপরদিকে লুণ্ঠিত হলো দেশের 350 মিলিয়ন ডলার। এত কিছুর পরও কি এটা স্পষ্ট নয় যে সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ? মাননীয় স্পিকার, ভারতে যেখানে সৌরবিদ্যুতের দাম 3 টাকার কম, পাকিস্তানে 4.5 টাকা, সেখানে বাংলাদেশে দাম হয়ে যায় 11 থেকে 20 টাকা। মাননীয় স্পিকার, আজকে জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে, সংস্কার কমিশন করতে হবে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে। দেশে প্রত্যেকদিন হাজারো মামলা হয়, কিন্তু যে খাত থেকে সবচেয়ে বেশি লুণ্ঠন হয়, দুর্নীতি হয়, সেটি নিয়ে কয়টি মামলা হয়? সুনির্দিষ্ট কোনো মামলাই হয় না। মাননীয় স্পিকার, আমরা চাই মামলা হোক, ক্যাবের জ্বালানি রূপান্তর নীতিমালা বাস্তবায়ন হোক, ইজারা মডেল থেকে বের হয়ে একেবারে রাষ্ট্রের মালিকানা, জনগণের মালিকানা নিশ্চিত হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ মুনেম শাহরিয়ার অর্ণবকে তার বক্তব্য প্রদান করবেন। পরিকল্পনা কি আর সঠিক পরিকল্পনা কোথায় করতে হয় এই বিষয় নিয়ে সম্পর্কে তারা হয়তো বা স্পষ্ট ধারণা ছিল না। জ্বালানি খাতের পরিকল্পনা কখন করে? হ্যাঁ, জ্বালানি খাতের পরিকল্পনা বলতে জ্বালানি হচ্ছে মানবাধিকার, মানে আপনার জ্বালানি খাত, সেটা গ্যাস বা বিদ্যুৎ, যেটা আপনার মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন, আপনি সেই পৌঁছে দেওয়ার পুরো সরবরাহ করা থেকে শুরু করে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ পরিকল্পনাটা আপনি করে থাকেন, নির্ধারিত করে থাকেন, এর জন্য বাজেট বড় থাকে, এর জন্য টেন্ডার পাস করা হয়। এই পরিকল্পনা সঠিকভাবে করার পরেই তখন শুরু হয় দুর্নীতির খেলা। এই দুর্নীতির খেলাগুলো করে আসছে আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের বিগত শাসন আমলের আমাদের স্বৈরশাসকরা আমাদের এই সুযোগটা নিয়ে এখানে তাদের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, তাদের পক্ষপাতিত্ব যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানির তাদেরকে টেন্ডার দিয়ে সেই কোম্পানিগুলোর মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তব করার চেষ্টা করছে। কিন্তু এখানে পরিকল্পনা যেটা ছিল প্রথম থেকে সুস্থভাবে এসেছিল, কিন্তু ওই যে রাজনৈতিক প্রভাবটা ছিল, সেই রাজনৈতিক প্রভাবের কারণে ওই সঠিক পরিকল্পনা কখনো বাস্তবায়ন হতে পারে নাই। যেই জিনিসটাকে দুর্নীতি হিসেবে আমরা আখ্যায়িত করতেছি, যেই জিনিসটা আসলে তারা কুপরিকল্পনা বলছে, সেই কুপরিকল্পনাটা দুর্নীতির পরিকল্পনাটা জ্বালানি সরবরাহের করা না, বা জ্বালানি খাতে বা জ্বালানি অধিকার বা যে মানবাধিকার পূরণ করা, সেই পরিকল্পনা করার ছিল না। মাননীয় স্পিকার, আপনার হচ্ছে আমাদের যে মূল দাবিটা ছিল যে আসলে জবাবদিহিতার যে অভাব জায়গাটা, আমরা জবাবদিহিতার তদারকি আমাদের যে পরিপূর্ণ হয় না, এর জন্যই মূলত দুর্নীতিগুলো করার সুযোগ পাই হচ্ছে আমাদের একটা মহল, একটা দুর্নীতি চক্রান্তকারী মহল। মোহাম্মদ স্যারের উক্তি থেকে আসছে যে তিনি বলেছিলেন যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কিন্তু আমাদের দ্বিগুণ থাকলেও এখানে রয়েছে চরম ব্যবস্থাপনার ভঙ্গুর অবস্থা। এই চরম ভঙ্গুর ব্যবস্থাপনার কারণে এই রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণেও আগেও কিন্তু আমরা আসলে প্রপারলি সঠিকভাবে বিদ্যুৎ আমরা পাইনি। তার মানে আপনাদের যে ব্যবস্থাপনাগুলো যে আমরা দাবি তুলেছিলাম যে আমাদের
প্রস্তাব ছিল যে ব্যবস্থাপনা ভঙ্গুর, আপনার যে কাঠামোগত যে ভঙ্গুরতা, সেই কাঠামোগত ভঙ্গুরের কারণেই আপনি আপনার যে পরিকল্পনা আপনি পাশ করতেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতেছেন না। মাননীয় স্পিকার, আপনাদের যে আমাদের প্রত্যেকটা স্বচ্ছতা এবং গোপনীয়তার যে অভাব, সেই এর আরও একটু উদাহরণ দেখা যায়। সেটা হচ্ছে মহেশখালীতে যখন এলএনজি টার্মিনাল প্রকল্পের মধ্যে ইবিএল প্রকল্পে 18% সুদ 4,79,লাখ টাকার ঋণ আনা হয়, তার কোনো মালিকানা গোপন রাখা হয়েছে। এই যে অস্পষ্টতা, এই যে স্বচ্ছতার অভাব, এই গোপনীয়তার অভাবের কারণেই কিন্তু আপনি জ্বালানি খাতের যে লুণ্ঠনগুলো করার সুযোগ পাচ্ছেন। এখানে কিন্তু আমার আরেকটা স্পষ্ট বিষয় আসছে যে আপনার পরিকল্পনাগুলো যখন বাস্তবায়িত হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে, তখন পরবর্তীতে এই জবাবদিহিতা আমরা রাখতে পারছি না, আমরা তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। আমরা সুযোগ করে দিচ্ছি টঙ্গী এবং হচ্ছে নারায়ণগঞ্জের যে সিদ্ধিরগঞ্জের যে অবৈধ যে গ্যাস সংযোগগুলো, বিভিন্ন জ্বালানি পাম্পে যে আপনি হাওয়া মিশ্রণ করা বা মিশ্রণ বিভিন্ন ধরনের পানি মিশ্রণ করার যে জ্বালানি সরবরাহের ব্যাপারটা, এইটা সম্পূর্ণ হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে নিজের লোভের কারণে হয়ে থাকে। এখানে পরিকল্পনার কোনো ভূমিকা রাখতেছে না মাননীয় স্পিকার। এর জন্য আমরা বলতেছি মাননীয় স্পিকার, কখনোই শুধুমাত্র সঠিক পরিকল্পনাই যে এখানে আমরা দুর্নীতি অর্থের জ্বালানি খাতে লুণ্ঠনের জন্য মূল দায়ী, এমনটা নয়। আমাদের এখানে নিশ্চিত করতে হবে এই জ্বালানি খাতে লুণ্ঠন রোধ করতে আমাদের নিশ্চিত করতে হবে হচ্ছে জবাবদিহিতা, আমাদের নিশ্চিত করতে হবে রাজনৈতিক পক্ষপাত থেকে বন্ধ রাখা, আমাদের নিশ্চিত করতে হবে হচ্ছে সার্বজনীন আমাদের স্বচ্ছতা থাকা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বলে আমরা আশা করছি এই সংসদে এই দাবিটি প্রস্তাবিত গ্রহণ হবে না। ধন্যবাদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। যুক্তি খণ্ডন পর্বে এবার আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা অফসরি আবেদিনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের পুরা সংসদের মধ্যে যেই একটা প্রধান প্রশ্ন সেটা হয়ে দাঁড়ায় যে আসলে কুপরিকল্পনা যেটা হচ্ছে আমার সরকারি দল বলে যাচ্ছে, সেই কুপরিকল্পনাটার পিছনে দায়ী কারা, এই কুপরিকল্পনাটা আসলে কারা করে, এই জায়গাটা থেকে আসলে আমাদের হচ্ছে বিরোধী দলের আজকে পুরো বিতর্কটি আসলে ছিল। কুপরিকল্পনা মানুষ হচ্ছে তখনই করে যখন সে হচ্ছে একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায়, যখন তার কাছে থাকে একটা নির্দিষ্ট ক্ষমতা, যখন তার কোনো জবাবদিহিতার একটা দায়বদ্ধতা থাকে না, যখন একটি দুর্বলতা, অবকাঠামোর একটি দুর্বলতার বা কোনো একটা হচ্ছে ফাঁকফোকর খুঁজে পায়, তখনই মানুষ আসলে সেই কুপরিকল্পনা করার জায়গাটি পায়। অর্থাৎ আপনার কাছে যদি শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা থেকেও থাকতো, কিন্তু তাও কিন্তু সেটি বাস্তবায়ন করার জন্য আপনাকে আরও অনেকগুলো ধাপে ধাপে এগোতে হতো। আমার হচ্ছে বিরোধী দলীয় যে উপনেতা ছিল, সে এসে হচ্ছে আপনাকে যেই ক্যাবের যে প্রস্তাবিত বিষয়গুলো সেটি অলরেডি হচ্ছে বলে গিয়েছে যে ন্যায্য জ্বালানি সুবিচার প্রতিষ্ঠা, সবার জন্য জ্বালানির অধিকার রাখা, জ্বালানির ওপর জনগণের মালিকানা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, এই জিনিসগুলো কিন্তু সবই হচ্ছে ক্যাবের আওতাভুক্ত। অর্থাৎ আপনি সেই জিনিসগুলো শুধুমাত্র এই জন্যই বাস্তবায়ন করতে পারছেন না কারণ আপনার বর্তমান পৃথিবীতে বা বর্তমান বাংলাদেশে হচ্ছে এখনও এই রাজনৈতিক প্রভাবটা বিস্তার করছে। আপনাকে যদি হচ্ছে কোনো একটি কাজ করা লাগে বা সরকার যখন কোনো একটি কাজ করে তাকে হচ্ছে সবসময় জবাবদিহিতার আওতাভুক্ত করা হয় না। এছাড়া আপনি হচ্ছে যে কোনো ধরনের অবকাঠামোতে যদি আপনি একটি দুর্বলতা লক্ষ্য করেন, তখন কিন্তু আপনি যে সেই পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন করতে পারছেন না। পরিকল্পনার সাথে আপনার আরও কিছু জিনিসপত্র যদি আপনি হচ্ছে ঠিক করে দিয়ে যেতে পারেন, তবেই হচ্ছে আপনার জ্বালানির যে লুণ্ঠনের ব্যাপারটি সেটি হচ্ছে প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ। এরপর আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। উপনেতার কথা দিয়ে শুরু করছি। তিনি বলে গেছেন যে স্যারের কথাগুলো যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ জ্বালানি খাতের লুণ্ঠন বন্ধ হবে না। হ্যাঁ, আমরাও বলছি ততক্ষণ জ্বালানি খাতের লুণ্ঠন বন্ধ হবে না, কিন্তু এই বাস্তবায়ন হচ্ছে না কেন? বাস্তবায়ন হচ্ছে না ওই সরকারের ওই গোষ্ঠী স্বার্থের ওই কুপরিকল্পনার কারণে, তাদের সঠিক পরিকল্পনার অভাবের কারণে। মাননীয় স্পিকার, আজকে আমরা বিতর্কটি কোন জায়গায় করছিলাম? আজকে আমাদের বিতর্কের বিষয় এটি কখনোই ছিল না। আজকে এটি সুপ্রমাণিত সত্য যে জ্বালানি খাত থেকে লুণ্ঠন হয়েছে, জ্বালানি খাত থেকে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। আজকে বিতর্কের জায়গাটি ছিল এটি যে এই জ্বালানি, এই দুর্নীতি, এই লুটপাট, এই অন্যায়, এই যে লোপাটটি কেন হয়েছে মাননীয় স্পিকার? সেই জায়গাটি থেকে আমরা আজকে দেখিয়ে গেছি যে কুপরিকল্পনা অর্থাৎ সঠিক পরিকল্পনার অভাবের জন্য দায়ী, কিন্তু বিরোধী দল এইরকম কোনো কিছু আজকে দেখিয়ে দিয়ে যেতে পারেনি। কৌশলগত কারণে তাদের বিতর্কটি যে আজকে টিকছে না তা কিন্তু প্রমাণিত। মাননীয় স্পিকার, আমরা বলে গিয়েছিলাম দায় মুক্তির আইনের কথা। দায় মুক্তির আইনের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি কি সঠিক ছিল কি ছিল না তার কোনো সদুত্তর দিয়ে যেতে পারেনি। আমরা দেখিয়ে গিয়েছি দায় মুক্তির এই আইনের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা বলে গিয়েছিলাম ক্যাপাসিটি চার্জের নামে যে 1,06,000 কোটি টাকা লুণ্ঠন
লুণ্ঠন করা হয়েছে এই পরিকল্পনাটি সঠিক ছিল কিনা, কুইক রেন্টালের পরিকল্পনা সঠিক ছিল কিনা, তারা এই বিষয়ে কোনো সদুত্তর দিয়ে যেতে পারেনি। মানুষ স্পিকার এই দিকটা বিবেচনা করলো মানুষ স্পিকার, তাদের আসলে বিতর্কটি আজকে টেকে না মানুষ স্পিকার। তারা আমরা বলে গিয়েছিলাম নবায়নযোগ্য শক্তির যে ব্যাপারটা, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারটা, এই নবায়নযোগ্য জ্বালানির যে পরিকল্পনা, এই প্রকল্পটি যে দরবেশ বাবাকে দেওয়া হয়েছিল, এই পরিকল্পনাটি সঠিক ছিল কি ছিল না মানুষ স্পিকার, তারা এটিরও কোনো সদুত্তর দিয়ে যেতে পারেনি। আমরা দেখে গিয়েছি দরবেশ বাবাকে এই প্রকল্প দেওয়ার মাধ্যমে কিভাবে $350 মিলিয়ন মানুষ স্পিকার আত্মসাৎ করা হয়েছে। মানুষ স্পিকার সঠিক পরিকল্পনা যদি করা হতো তাহলে এগুলো কখনোই হতো না। দুয়ে দুয়ে যখন 4 মিলে যায় মানুষ স্পিকার, আজকের এই সংসদে বলতে হয় মানুষ স্পিকার যে দুর্নীতির এই জ্বালানি খাতকে লুণ্ঠনের যে প্রধান কারণ সেটি অবশ্যই এই যে পরিকল্পনার অভাব। অর্থাৎ মাননীয় স্পিকার আজকের এই সংসদে প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। আজকের যে বিষয় সেই বিষয়ে আলোচনা করতে গেলে বলতে হয় যে বিগত শাসন আমলে আমরা কোনো অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো রকম কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হতে আমরা দেখিনি। প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবার জন্য অর্থনৈতিক বিনিময়ের প্রয়োজন ছিল। অর্থনৈতিক বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল। একক ব্যক্তির নিয়ন্ত্রণে পিএমও অফিস থেকে নিয়ন্ত্রিত হয়ে এই বিদ্যুতের প্ল্যানগুলি বাস্তবায়িত হয়েছিল, সেটি আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি যে জ্বালানি খাতের পৃষ্ঠপোষকতা করেছে বিগত পতিত আওয়ামী সরকার, এবং সেখানে এই পৃষ্ঠপোষকতা করতে গিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি ডলার টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। আমরা যদি মানি লন্ডারিং কথা বলি, সেক্ষেত্রে ট্রেড বেজ মানি লন্ডারিং করা হয়েছে জ্বালানি খাতে সবচাইতে বেশি। আমরা এই ট্রেড বেজ মানি লন্ডারিংয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে জ্বালানি খাতে ফার্নেস এবং কয়লা আমদানি করতে গিয়ে 1 টাকার কয়লাকে 3 টাকায়, 1 টাকার ফার্নেস অয়েলকে 5 টাকায় বিদেশ থেকে আমদানি করে টাকাকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। যিনি বাংলাদেশের ফার্নেস অয়েলের আমদানিকারক, তার প্রতিষ্ঠানই দুবাই বা সিঙ্গাপুরের রপ্তানিকারক। সুতরাং একই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত মালিকানাধীন ব্যক্তিরাই কয়লা ফার্নেস অয়েল আমদানি করেছে 2 গুণ 3 গুণ বহুগুণ বেশি দাম দিয়ে, এবং সেই আমদানিকৃত টাকা তারা বিদেশে পাচার করে লুণ্ঠন করে বাংলাদেশের জ্বালানি খাতকে ধ্বংসের মুখোমুখি করে দিয়ে আমাদেরকে এখন তার দায় শোধ করতে হচ্ছে। সুতরাং জ্বালানি খাতে সবচাইতে বড় জিনিসটা ঘটেছে সেটি হচ্ছে গিয়ে ট্রেড বেজ মানি লন্ডারিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে এই জ্বালানি খাত থেকে। আমরা যদি এখানে দেখি যে এলসি দেওয়া হয়, সেই এলসি না দিয়ে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এলসির পরিবর্তে তারা ইম্পোর্ট পারমিট দিয়ে দিত। অর্থাৎ এলসির পরিবর্তে ইম্পোর্ট পারমিট দিয়ে যথাযথ যে মূল্য সেটি না বসিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে তাদের যে নির্ধারিত যা আতাতের যে দর, সে দরটি বসিয়ে দিয়ে সেখানে এলসির পরিবর্তে সেখানে ইম্পোর্ট পারমিটের মাধ্যমে এই জ্বালানি খাতে যে কাঁচামাল, সে কাঁচামাল আমদানির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর টাকা লুণ্ঠিত হয়ে বিদেশে চলে গিয়েছে, এবং সেই লুণ্ঠিত টাকা ফিরিয়ে আসবে কিনা সেটি আমরা এখনও পর্যন্ত বলতে পারি না। এবং এর কারণে কি হয়েছে, কলকারখানায় উৎপাদন খরচ বেড়েছে, দ্রব্যমূল্যর দাম বেড়েছে, আমাদের রেজার্ভ উপরে চাপ বেড়েছে, এবং এক কথায় বলতে গেলে আমরা বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, গ্যাস কিনতে হচ্ছে, আবার অন্যদিকে আমরা বিদ্যুৎ গ্যাস আবার পাচ্ছিও না। নানা ধরনের বিষয়গুলি কিন্তু তারা নানা রকম ত্রিচক্রের মতো এখানে কাজ করেছে। এই চক্রের মূল যারা হোতারা ছিল সেই তৎকালীন সময়কার বিগত আমলে, আমি শাসন আমলে কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়ী ও কিছু আমলারা, তারা 3 পক্ষ একসাথে নেক্সাস করে বাংলাদেশ থেকে জ্বালানি খাতের লুণ্ঠনের যে হলিলুড, সেই হলিলুডটা তারা করেছিল। এবং তার জন্যই আমরা মনে করি বাংলাদেশের জ্বালানি খাতে যে দুরবস্থা, সেই দুরবস্থার জন্য বিগত সরকারের শাসন ব্যবস্থাকে আমরা দায়ী করতে চাই। আমরা ডাকাতরা যখন লুণ্ঠন করে বাংলাদেশ জ্বালানি খাতে, তখন সরকার কি সুন্দর তাদেরকে ইন্ডিমিনিটি দিয়ে দেয়, এবং সেই ইন্ডিমিনিটি বারবার পাশ করে লুণ্ঠনকারীদেরকে লুণ্ঠন করবার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। কেন এই ইন্ডিমিনিটি দেওয়া হলো, কেন সেই ইন্ডিমিনিটিটা বাতিল করা হলো না, এখনও পর্যন্ত সরকার সেই ইন্ডিমিনিটি বাতিল করবে কি না সেই পর্যন্ত এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। কারা এই জ্বালানি খাতে লুণ্ঠনকারীদেরকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কারা আদালতকে ব্যবহার করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করবার ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশাই করতে পারি যে এই জ্বালানি খাতে লুণ্ঠনকারীদেরকে চিহ্নিত করে তাদের নাম প্রকাশ করে, আমরা মনে করি একটি প্রেস নোটের মধ্যে তাদের নাম প্রকাশ করে তারা জনগণকে জানাবে এই জ্বালানি খাতে কারা লুণ্ঠন করেছে, কারা অর্থ পাচার করেছে, কারা আমাদের জ্বালানি খাতকে এই বিপর্যয়ের অবস্থা নিয়ে গেছে বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলি। নানা রকম দুর্নীতি অনিয়ম হয়েছে। এখানে আমরা দেখেছি যে সঞ্চালন, বিতরণ ও মিটার কেনাকাটার নামেও কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি বাংলাদেশের এই জ্বালানি খাতে হয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার কোনো রকম পরিসংখ্যান ছিল না। আমরা দেখেছি কি বলা হচ্ছে, আজকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 23,000-24,000 মেগাওয়াট, কিন্তু 23-24
24,000 মেগাওয়াট যদি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে, সাবেক প্রধানমন্ত্রী তিনি শুকরিয়া নামাজ আদায় করছেন, তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন, তাহলে আমার 15-16,000 মেগাওয়াট যদি বিদ্যুতের চাহিদা থেকে থাকে, তাহলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ কোথায় গেল? সেই প্রশ্ন কিন্তু এখন আমাদের সকলের কাছে থাকে। গত 15 বছরে শতাধিক কুইক রেন্টাল কাদেরকে দেওয়া হলো, কী কারণে দেওয়া হলো, কিসের ভিত্তিতে তারা পাওয়া গেলো? চানাচুর ফ্যাক্টরি মালিক, ফার্নিচার ফ্যাক্টরি মালিক আজ পর্যন্ত আমরা দেখেছি যে কন্ট্রাক্টর, যিনি কন্ট্রাক্টারই কাজ করেন, নির্মাণ কাজ করেন, তিনিও কিন্তু এখানে দেখেছি যে কুইক রেন্টাল বিদ্যুতের সেই পাওয়ার প্ল্যান্টের সে অনুমোদন পেয়েছিল। সুতরাং এগুলিকে আমাদেরকে এখন জানতে হবে। এবং আমরা এই সঞ্চালন লাইন না করে বিদ্যুৎ উৎপাদন করে জনগণকে একটা ধোঁকা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি উৎপাদিত বিদ্যুৎকে আমরা বিতরণ করতে পারতাম না, তার কারণ ছিল আমাদের সঞ্চালন লাইনের অভাব ছিল। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে এই যে কোটি কোটি টাকার যে হরিলুট হয়েছে, সেই হরিলুটের দায় মুক্তি কিন্তু আমরা কোনোভাবে জনগণ আমরা সেই দায় মুক্তি দিতে চাই না। আমরা মনে করি সঠিক বিচার হতে হবে, জনগণকে তার যে সঠিক জবাব সেটি অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী সরকারকে আমরা দিতে হবে। আমরা দেখেছি একটা সময় বলা হয়েছে যে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে, ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি হবে, ফেরিওয়ালার বিক্রি করবে, বিদ্যুৎ রাখবেন, বিদ্যুৎ রাখবে, এরকম নাকি বিদ্যুৎ বিক্রি হওয়ার কথা ছিল বাংলাদেশে। কোথায় গেল সেই বিদ্যুৎ? সেই বিদ্যুৎ কেন পাচ্ছি না আমরা? গত রমজানের মাসে যে বিদ্যুৎটি আমাদেরকে নিতে হয়েছে আদানির কাছ থেকে, সেখানে কিন্তু আমাদেরকে পূর্বের চুক্তিতেই কিন্তু বেশি মূল্যে বিদ্যুতের দাম দিয়ে আমাদেরকে বিদ্যুৎ কিনতে হয়েছে। আমরা সেই ফেরিওয়ালাদেরকে এখন, বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে এখন আর খুঁজে পাচ্ছি না, তারা কেউ জেলে আছেন, কেউ পলাতক আছেন। এই ফেরি করে বিদ্যুৎ করবার যে কিচ্ছা কাহিনী বাংলাদেশের জনগণকে শোনানো হয়েছিল, সেই কিচ্ছা কাহিনী বাংলাদেশকে আর শোনানো যাবে না, এবং ভবিষ্যতে শোনানো না হয় সেটি কিন্তু আমরা আশা করব। আমরা দেখেছি এক ধরনের মিটার, প্রিপেইড মিটারের নামে জনগণকে পকেট কাটার মিটার বসানো হয়েছে। যে প্রিপেইড মিটার ব্যবহার করা হতো, সেই মিটার চলতো, ফ্যান, বিদ্যুৎ, লাইট কিছু না চললেও কিন্তু মিটার ঘুরতেই থাকতো। কি আজগবি এক আলাদিনের চেরাগের মিটার, যে ফ্যান লাইট চলতো না কিন্তু মিটার ঘুরতেই থাকতো। এবং এমনও দেখা গিয়েছে সেই মিটারের মধ্যে আপনি 1000 টাকা ঢুকিয়েছেন, ঢোকানোর সাথে সাথে সেখানে 200 টাকা অটোমেটিকলি সেই মিটার খেয়ে ফেলতো। সুতরাং এই যে প্রি মিটার বসানো হয়েছে, যে সেই প্রি মিটারের কারণের জন্য জনগণ যে অতিরিক্ত বিদ্যুতের বিল দিয়েছে, সেই বিদ্যুতের বিলের দায়ভার কে নিবে? জনগণ কিন্তু তার সুরাহা করতে চায়। আমরা দেখেছি যে ইতিপূর্বে ফ্যাক্টরি মালিকরা, ইন্ডাস্ট্রি মালিকরা, আমরা দেখেছি বিগত সরকারের আমরা, তারা বলেছে আমরা ন্যায্য দামে গ্যাস কিনতে চাই, কিন্তু সেই গ্যাসের পরিবর্তে আমাদেরকে বাতাস দেওয়া হচ্ছে। এবং এমন গল্প শোনা গিয়েছে যে গ্যাসের পরিবর্তে বাতাস দিয়ে তাদেরকে বিল আদায় করা হয়েছে। সেই গ্যাসের পরিবর্তে বাতাস দিয়ে কিন্তু বিল আদায় করলে সেটি কিন্তু আমরা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিগুলো আমরা চালাতে পারবো না। গত কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার ব্যাপক বিঘ্ন হচ্ছে। আমাদের মা বোনরা বাসা বাড়িতে রান্নাবান্না করতে পারছে না ঠিকমতো, তারা তাদের যে গৃহস্থলী কাজ সেগুলি করতে পারছে না। কিন্তু দিন শেষে ঠিকই আমরা গ্যাসের অভাবে গৃহস্থলী কাজে রান্নাবান্না করতে পারছে না, বিল কিন্তু দিতে হচ্ছে। এখানে সরকার কিন্তু কোনো দায়ভার গ্রহণ করে না। মাসের মধ্যে যদি 15 দিন 20 দিন যদি আপনার গ্যাস না থাকে, আপনাকে 1 মাসের বিলে দিতে হচ্ছে। সুতরাং এই যে আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, এলএনজি নামে বাংলাদেশে প্রতারণা করা হয়েছে, এই সকল কিছুর যারা দায়, তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতা আনবার জন্য আমি অনুরোধ করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, কেন করা হয়েছে? রূপপুর পারমাণবিক কিন্তু বিদ্যুৎ কেন্দ্র যে কতখানি ভয়ঙ্কর হতে পারে, কতখানি শঙ্কার কারণ হতে পারে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আমাদের সুন্দরবনকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেটি কি এখন আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে আসবো? এগুলি আমরা কীভাবে পরিচালনা করব? এগুলি থাকবে কি না? এগুলি বন্ধ করলে আমাদের আর্থিক ক্ষতি কী হবে? সেগুলি কিন্তু এখন আমাদেরকে চিন্তা করবার সময় এসেছে। সুতরাং প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বলি, ইভেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলি, এই যে অসম চুক্তির মাধ্যমে এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলি করা হয়েছে, সেগুলি নিয়ে ভবিষ্যতে কী হবে সেগুলি সরকারকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমরা আদানির সাথে যে চুক্তি করেছি যে বিদ্যুৎ আনবার ক্ষেত্রে, সেই চুক্তিটি আমাদের সে থাকবে কিনা, সেই চুক্তি অনুযায়ী আমরা বিদ্যুৎ আনবো কিনা, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবে দেখবার জন্য অনুরোধ করছি। আমি এবার আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক আনু মোহাম্মদকে প্রধান অতিথি হিসাবে আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। মানে বাংলাদেশে তো দুর্নীতির রেকর্ড আগেও আছে, বিশেষত আমরা 80 দশকে এরশাদ আমলে দুর্নীতির কথা বেশি শুনেছি, তারপরেও দুর্নীতির ধারাবাহিকতা অব্যাহত ছিল, কিন্তু গত 15 বছরে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানে এই মাত্রায় দুর্নীতি হতে পারে, আগের দুর্নীতিবাজরা নিশ্চয়ই এটা দেখে আক্ষেপ করে যে আমরা কি করলাম, আমরা তো তেমন কিছু করতে পারিনি। এরকম হাজার হাজার কোটি টাকা এবং লক্ষ কোটি টাকা, মানে কোনো টাকা, এই অঙ্কগুলো হিসাব করাই মানুষের জন্য মুশকিল, এই মাত্রায় দুর্নীতি হয়েছে। এবং এই আপাতমস্তক দুর্নীতিবাজ সরকার নিজেরা এই দুর্নীতি টেকে রাখার জন্যই তাদের দমন পীড়ন, স্বৈরশাসন এগুলি হয়েছে। মানে স্বৈরশাসনটা হচ্ছে শখ করে না, স্বৈরশাসনটা হয়েছে তাদের এই দুর্নীতি এবং লুণ্ঠন সম্পদ পাচারের প্রয়োজনে। এবং সেই কারণেই তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় কীভাবে টিকে থাকা যায়
বল প্রয়োগ করে, প্রতারণা করে, জালিয়াতি করে, কিংবা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে পর্ব মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে সেটাকে নানানভাবে সেটাকে বর্ম হিসেবে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে। যে দুর্নীতিটা হয়েছে এই সময়, ওইটার প্রধান ক্ষেত্রটাই ছিল জ্বালানি ও বিদ্যুৎ। কারণ মানুষের মধ্যে তো এটা একটা খুবই প্রয়োজন, ঘর বাড়িতেও বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, কারখানাতে লাগবে, কৃষিতে লাগবে, সব জায়গাতেই বিদ্যুৎ দরকার। সুতরাং এই জায়গাটা মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের উপরে ভর করেই এটা নিয়ে এটার মধ্যে দুর্নীতিটাই প্রধান আকার ধারণ করেছিল। এই দুর্নীতির ক্ষেত্রে একটা পক্ষ তো দেশের মধ্যে আছেই যারা সরকার ঘনিষ্ঠ, আবার তাদের পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক কিছু গোষ্ঠী আছে, বিদেশি কিছু গোষ্ঠী আছে। আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করে, তাদেরও ভূমিকা আছে এবং এটা যৌথভাবে হয়েছে। যেমন বাংলাদেশে এই যে মহাপরিকল্পনা, জ্বালানি বিষয়ক যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনাটা করেছে জাপানি প্রতিষ্ঠান জাইকা। তো জাইকা যে মহাপরিকল্পনা করেছে, ওইখানে দেখানো আছে যে এটা আমদানি করতে হবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, LNG আমদানি করতে হবে, এগুলোই কিন্তু প্রধানত আছে। তার মানে এই দেশে যারা এগুলি নিয়ে দুর্নীতি করে তাদের জন্য উপযোগী একটা মহাপরিকল্পনা জাইকা তৈরি করেছে, একটা গ্লোবাল অ্যালায়েন্স, এই এক্সিস অফ করাপশন এবং ক্রাইম। এটা জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে হয়েছে এবং এটা খুব অপরিচিত না। সারা পৃথিবীতে যত যুদ্ধ ধ্বংস হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে এই তেল, গ্যাস, কয়লা, এই সমস্ত সম্পদের উপরে কার নিয়ন্ত্রণ থাকবে। মধ্যপ্রাচ্যে এই যে অশান্তি, ইসরায়েলের যে ব্যবহার, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন জায়গায় দখল, লুণ্ঠন, এগুলোর পেছনে যে এই সম্পদের ব্যাপারটা আছে। তো বাংলাদেশে ওই ধারাতেই 2009 সালে কনকো ফিলিপস নামে একটা মার্কিন কোম্পানি আসলো। কনকো ফিলিপস যখন আসছে তখন বলা হয়েছে যে কনকো ফিলিপসের সাথে চুক্তি করলে বাংলাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। আমরা বলেছি যে কনকো ফিলিপসের সাথে যেভাবে চুক্তি করা হচ্ছে তাতে আরও বেশি দামে কিনতে হবে এবং তারা রপ্তানি করবে এবং বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র 20% হবে, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। আমরা বিকল্প বলেছিলাম যে বাংলাদেশের মালিকানায় থাকবে, বাংলাদেশের জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে এবং বাংলাদেশে কোনো জায়গায় যদি কোনো দুর্বলতা থাকে সেটা কন্ট্রাক্ট দেবো আমরা বিদেশি কোম্পানিকে, কিন্তু মালিকানা দেব না। মালিকানাটা শতভাগ আমাদের থাকতে হবে, শতভাগ আমাদের দেশে ব্যবহার হবে, এটা কোনো রপ্তানি হবে না। এটাই ছিল আমাদের পজিশন। 2009 মানে হচ্ছে এখন থেকে 16 বছর আগের কথা। সেই 16 বছর আগে তারা সরকার এটা করলো না, এই পথে গেল না, না গিয়ে কনকো ফিলিপসের সাথেই চুক্তি করলো এবং কনকো ফিলিপস চুক্তি করার সাথে সাথে তার শেয়ার বাজারে তার দাম বেড়ে গেল, ওইখান থেকেই তার মুনাফা হয়ে গেল। শুধু বাস্তবে সে অনুসন্ধানেও গেল না, মুনাফা করে সে চলে গেল। আর এই 16 বছরে বাংলাদেশ যদি ওই কাজটা শুরু করত, যে গবেষণা করা, বিশেষজ্ঞ তৈরি করা, নিজেদের সক্ষমতা বাড়ানো, তাহলে এতদিনে কিন্তু আমাদের গ্যাস সরবরাহটা একটা বিপুলভাবে থাকতো, যাতে আমাদের এই যে LNG আমদানি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছুই করার দরকার হতো না। এই জাতীয় সক্ষমতা বাড়ানোর ব্যাপারটাই আমরা সবসময় বলেছি এবং কোনো সরকার, এবং গত সরকারের সময়ে অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা করে নাই। উল্টো তারা যেটা করেছে দমন পীড়ন এই সেই করে এবং এই উপকূলে একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ওদিকে চীন কোম্পানি, ভারতীয় কোম্পানি, জাপানি কোম্পানি, এসালম সহ কোম্পানি, এদের প্রত্যেকটার মধ্যে আবার এখানকার লুটেরা গোষ্ঠীর অংশীদারিত্ব আছে। এইটা করে পুরা উপকূলটাকে একটা ছারখার অবস্থার মধ্যে নিয়েছে। এই কাজগুলো তারা করতে পারলো কখন? 2010 সালে, যেটার কথা অনেকবার আসছে, দায় মুক্তি আইন। দায় মুক্তি আইনটা যখন করলো তখন আমরা তো আশঙ্কিত হলাম, ভয় পেলাম যে দুইটা ঘটনায় আমরা ইঙ্গিত পেলাম। প্রথম একটা খবর পত্রিকায় দেখলাম, তৌফিক এলাহি চৌধুরীকে জ্বালানি উপদেষ্টা বানানো হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। ওটাতে আমরা চিন্তিত হলাম, কারণ তৌফিক এলাহি চৌধুরী আগে জ্বালানি সচিব ছিলেন, সেই সময় এই সমস্ত বিদেশি কোম্পানি এবং দেশি লুটপাট এগুলির পৃষ্ঠপোষক ছিলেন তিনি। তাকে যখন উপদেষ্টা বানানো হইলো আমরা বুঝলাম যে আমাদের লক্ষণ খারাপ। তারপরই দেখলাম যে এই দায় মুক্তি আইনটা হইল। দায় মুক্তি আইন হওয়ার পরে আমরা পরিষ্কার দেখলাম যে সামনে এই সরকার বেশ কিছু খারাপ কাজ করবে, নইলে এই দায় মুক্তি আইন করার কথা না। কিন্তু আমরা যতটা আশঙ্কা করেছিলাম তার থেকে অনেক বেশি ভয়াবহ
দুর্নীতি এবং লুণ্ঠনের প্রকল্পের মধ্যে সরকার চলে গেল। আরেকটা দায়মুক্তি আইন আছে, সেটা হলো 2015 সালে যেটা সংসদে পাশ হয়েছিল, সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বড় ঋণ নিয়ে করা হয়, 1 লক্ষ কোটি টাকার, এবং সেটা ক্রমান্বয়ে বেড়েছে। এইটা যে পরিমাণ তহবিল, যে পরিমাণ ঋণ এবং তহবিল নিয়ে এই প্রকল্পটা করা হয়েছে, এই পরিমাণ বিদ্যুৎ, এর থেকে 5 গুণ বিদ্যুৎ করা সম্ভব এই পরিমাণ টাকা দিয়ে যদি অন্য কোনো মাধ্যমে যাওয়া যায়, পারমাণবিক না করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করায় আমাদের জন্য কত যে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আমরা কল্পনাও করতে পারি না। আরেকটা জিনিস খেয়াল করবেন যে জ্বালানি বিষয়ে কিন্তু মন্ত্রণালয় সবসময় প্রধানমন্ত্রীর অধীনে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। এটা গত সরকারের সময় সরকার যতবার নির্বাচন নামক তামাশা করলো, তারপরেও এই যখনই মন্ত্রণালয় পুনর্গঠন হয় এই মন্ত্রণালয়ের কোনো পরিবর্তন হয় না, প্রধানমন্ত্রী হাতে থাকে। এইটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রীভূত করে এই দুর্নীতি এবং পুরো জিনিসটাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য এটা রাখা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদকে তার চমৎকার বক্তব্য, তথ্য দিবার জন্য। দুটি পক্ষই আপ্রাণ চেষ্টা করেছে ফলাফল নিজের পক্ষে নেবার জন্য। আমরা আজকে প্রস্তাবের বাহানা ভোট নিয়ে ফলাফল ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি করব। আমাদের আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে সঠিক পরিকল্পনার অভাবেই জ্বালানি খাতে লুণ্ঠনের প্রধান কারণ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আর প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং আরও বেশি অভিনন্দন জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, আরও বেশি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিকে তাদের যুক্তি তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জ্বালানি খাতের মাফিয়াদের নিয়ে যে ছায়া সংসদ দেখলেন, জ্বালানির সুবিচার নিয়ে যে ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।